হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন। আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ঠিকই আছি। আজকে হচ্ছে 19th অফ ডিসেম্বর আর এখন বাজে এই 8:10। এতক্ষণ ধরে মানে সকালে তো যা করার করে বসে তারপরে উঠে এখন এই রান্নাঘরে এসেছি। আর এখন থেকেই আমার এই ব্লগটাকে স্টার্ট করলাম। সকাল থেকে আর স্টার্ট করিনি, মানে বেশ ঠান্ডা ঠান্ডা মতো তো। আর ওই একই তো রুটিন, ঘুম থেকে উঠে তোমাদের তো সব মুখস্থই হয়ে গেছে, তাই জন্যে আর ভাবলাম যে না, এখন থেকেই স্টার্ট করি। রান্নাঘরে এসে গেছি, এখন অবধি দেখো কিছুই হয়নি। এই জাস্ট এলাম, মানে একটাই কাজ করেছি, পায়রা সন্তানকে খেতে দিয়েছি। ওই যে সব খাচ্ছে, মারামারি করছে, দেখেছো? ওদের মারামারির শেষ নেই। তো এখন ম্যাগির মাংস বসাবো, ম্যাগির ভাত বসাবো। আর কালকে চাউমিনের জন্য সব প্রিপারেশন রেডি করে রেখেছিলাম, কিন্তু রাত্রির বেলা করিনি। কেন বলো তো? চাউমিনটা তো সকালে সেদ্ধ করে রাখতেই ভুলে গেছি। তো সন্ধেবেলা চাউমিন সেদ্ধ করে তারপর করব, ও আমার হয় না। যে কারণে কালকে দুধ কর্নফ্লেক্স খেয়ে চালিয়ে দিয়েছি। আজকে লাঞ্চে সেই চাউমিনটাই করব। তো সবকিছুই আমার রেডি আছে, তো বেশিক্ষণ লাগবেও না করতে। জাস্ট চাউমিনটা সেদ্ধ করাটাই যেটুকু টাইম লাগবে, তারপরে তো যেরকম করে নেবো। সবজি পাতি তোমাদের কালকের ভিডিওয়ে দেখিয়েছি, সমস্ত রেডি আছে, কৌটো করে রাখা। তো একটুখানি ডিম দিয়ে, একটু চিকেন দিলেও হতো, কিন্তু চিকেনের মানে বোনলেস চিকেনটা না আগের থেকে বার করে রাখিনি, তো ওই জন্য ভাবলাম যাকে ছেড়ে দাও, একটু ডিম দিয়ে করে নেবো। অল্প করেই করার চেষ্টা করছি, মানে চাউমিনটাকে অল্প নেবো, কেননা এত সবজি পাতি আছে, তো তার সঙ্গে এতটা চাউমিন নিলে তখনই পরিমাণে বিরাট হয়ে যায়। তো এই হলো ব্যাপার। চলো, অনেকেই তোমরা জিজ্ঞেস করছো হোয়াটসঅ্যাপে, তুমি কেমন আছো, তুমি কেমন আছো। এখন উপস্থিত ঠিকই আছি বলা যায়। মানে আর তো কোনো সকালে উঠে অবশ্য একটুখানি নাক বন্ধ টাইপের হচ্ছিল, কিন্তু ওটা ম্যানেজেবল। মানে অত আমি মানে আওপাতালি টাইপের নয় যে একটুতেই একেবারে এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, ওরকম না। অলওয়েজ চেষ্টা করি ম্যানেজ দেওয়ার, কিন্তু মাঝে আর কি 2-3 দিন একটু ডাউনে গেছিল বলে ম্যানেজ দিয়ে ঠিক উঠতে পারিনি, তাই জন্যেই একটু ভিডিও দেওয়ারও এদিক ওদিক হয়ে গেছে। আদারওয়াইজ এমনি ম্যানেজ দেওয়ারই চেষ্টা করি। মেন্টালি প্রচন্ড স্ট্রং মানুষ আমি, তো ওই আর কি আমাকে পেড়ে ফেলতে পারাটা একটু মুশকিল আছে। তো যাই হোক, আবার উঠে দাঁড়িয়েছি, দেখা যাক। জানলাগুলো এখন অবধি খুলিনি, আর বারান্দায় একবার শুধু গিয়ে চট করে জামা কাপড়গুলো শুকোতে দিয়েই চলে এসেছি। তখন ম্যাগিও ছিল না। ম্যাগি থাকলে তো আরেকটু টাইম, মানে ওই বারান্দায় ঢুকে পড়ে, দেখে এদিক ওদিক, একটু টাইম লাগে। আমি আর ওই চান্সই নিইনি, নিজে নিজেই চটপট ওগুলোকে জাস্ট ফেলেছি, ক্লিপ দিয়েছি, চলে এসেছি। তো চলো, এখন আর কথা বাড়াবো না, ম্যাগির মাংস টাংস বসাই, ভাত বসাই, আমার চাউমিনটা সেদ্ধ করি। আর আজকে একটা গল্প তোমাদের পড়ে শোনাবার প্ল্যান আছে। বেশ কয়েকটাই পিস জোগাড় করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো একদিনেই তো আর সব হবে না, আজকে একটা গল্প শোনাবো প্ল্যান আছে। তো চলো আগে চাউমিনটা করে নিই। এই যে 3টে গ্যাসে 3টে বসিয়ে দিয়েছি, দেখো ম্যাগির ভাত, ম্যাগির মাংস আর আমার এই নুডলস সেদ্ধ হচ্ছে। চাউমিন ছিলই অল্প, তার মধ্যে থেকেও অল্পই নিয়েছি। আর এই যে এয়ারটাইট এই কন্টেনারটার মধ্যে সব সবজি কালকের কাটা আছে, তো কিছু আর কাটাকাটি করার ব্যাপার নেই। একটু ডিম ভাজবো আর এই সবজি দিয়ে আমার হয়ে যাবে। চলো ম্যাগিকেও দেখাই, তোমাদের আজকে ম্যাগিকে দেখানো হয়নি। সব জানলা বন্ধ জানো, এখনো খুলিনি। ফ্লিপকার্ট থেকে আমার চাল দিয়ে গেল সকাল সকাল। একদিক দিয়ে ভালো, স্লটটা ছিল সকাল 6:30 থেকে বিকেল 5টা, তো এত তাড়াতাড়ি দিয়ে যাবে ভাবিনি। যাকগে বাবা, দিয়ে যে গেছে। ফ্লিপকার্ট প্রচণ্ড দেরি করে। আর এই যে আমার মেয়ে বসে আছে দেখো, ওই যে ডিভানের ওপরে আমার এই যে চালের বস্তা, একেবারে 10 কিলোর। আর এই যে এই যে জামাটা পরেছে না, এই জামাটা ছোটবেলাকার জানো, মানে গত বছরের আগের বছরের জামা। একটু টাইট হয়েছে, বাট পরিয়ে নিয়েছি। এটা পুরনো জামা, তো পরিয়ে নিয়েছি, দেখলাম ভালোই ফিট হয়েছে। বরং শীতকালে ঢলঢলে থাকলে আরও হাওয়া ঢুকবে, এটা বেশ একটু মানে স্কিন টাইট আছে, একটু বডি হাগিং টাইপের। তো পরেও বেশ ভালোই আছে, কালকে রাত্রিরে ঘুমিয়েওছে ওটা পরেই। আমি এই মানে
দুপুরের দিকে একটা ফ্রেশ পরিয়ে দিই, সেটা পরের দিন আবার দুপুরবেলা চেঞ্জ করি। বাড়ির মধ্যেই তো থাকে, আর বেশি কেচে কেচে মানে জিনিসটাও লুজ হয়ে যায়। যদিও প্রত্যেক দিন ওর কিন্তু জামা কাচা হয়। তো এইটা যেরকম এই দুপুরের দিকে ছাড়িয়ে দেবো কিছুক্ষণ, ওই ঘন্টা 1 ঘন্টা মতো ওকে আমি এমনি রেখে দিই, কেননা সবসময় গায়ের মধ্যে টাইট করে রাখাটাও ঠিক না। তো ও একটু চুলকোয় ফুলকোয় তারপরে একটুখানি নিজের মতো থাকে, তো সেইটা হয়ে যায়। তারপর যখন আমি খাওয়া দাওয়া করে শুতে যাই তখন আবার একটা ফ্রেশ জামা ওকে পরিয়ে দিই, সেটাই আবার পরের দিন অবধি থাকে। তো এইভাবেই চলে আর কি। তো এটা বেশ পুরনো জামা, ভালোই ফিট হয়েছে। এইরকম আর একটা লালও আছে, সেটাকেও পরিয়ে দেখবো যে ফিট হয় কিনা। নিশ্চয়ই ফিট হবে, কেননা এটা আর সেটা একই সাইজ, তো এটা যদি ফিট হয় ওটাও ফিট হবে। এই বছরে তো ওর জন্য আর নতুন কিছুই কিনলাম না, তো নেক্সট ইয়ার আবার দেখা যাবে। আর ওই যে চালের বোড়াটা রয়েছে না, এখন বেশ কয়েকদিন ওটা ওখানেই থাকবে, যতক্ষণ না আমি আমার বড় ডিব্বাতে ঢালছি। বাইরেটা তোমাদের আজকে দেখানো হয়নি, মানে সেই শীতের সকাল যেরকম হয় না সেরকমই আছে, দাঁড়াও দেখাই। দেখিয়ে দিলাম, শীতের সকাল যেরকম হয় ঠিক সেরকমই আছে, মানে হালকা রোদ, হাওয়া নেই, কিন্তু একটা ঠান্ডা ভাব আছে। চলে এলাম ঘরে। ফাঁকা বাড়িতে ঘুরে ঘুরে বেড়াই আর কি। এ ঘর ও ঘর কেউ নেই, সব ভরাট ছিল, সব চলে গেল। একজন তো একেবারেই ছেড়ে চলে গেল, আর একজন বিদেশে কাজ করছে আর কি। পড়ে রইলাম আমি একা। দেখা যাক কিরকম কি চলে দিন। চলো আবার যাই রান্নাঘরে। আর কোথায় যাব বলো, ওই একটাই জায়গা। চাউমিনটা সেদ্ধ হলে ফ্রায়েড রাইস বলছি, চাউমিনটা করে নেবো, নিয়ে রেখে দেবো। ব্রেকফাস্টে আজকে ওটসই খাবো, আর কিছু ভাল লাগছে না। একটু কলা আনলাম, মানে বাচ্চুদা কলা দিয়ে গেল, তো ফ্রেশ কলাও রয়েছে, ওই খাবো, ওটস খাবো কলা দিয়ে, ঝামেলা কম। গল্পটা পড়ে শোনাবো তোমাদের। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, কটটুকু চাউমিন নিয়েছি দেখেছো, কেননা এখানে 1 বক্স ভর্তি সবজি আছে। তো এই সবজির সঙ্গে আবার 1 কাঁড়ি চাউমিন দিলে না, তখনই আমি আর খেতে পারি না। এই দেখো, পুরো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখা কাল থেকে, তাই জন্য চাউমিনটা এইটুকুনি নিয়েছি। এটাই আমার দুটো কম্বাইন করলে অনেক হয়ে যাবে। চাউমিন করার কি দেখাবো, তোমরা সবাই জানো। এই ডিমটাকে আগে একটু ঝুরি করে ভেজে নেবো। একটাই ডিম দিচ্ছি, কেননা বেশি ডিম আর খাওয়ার দরকার নেই, একটাই যথেষ্ট। তো এই এটাকে একটু ঝুরি ঝুরি করে নেবো, তারপরে এর ওপরে সবজিগুলো দিয়ে একটু ফ্রাই করব, সস অ্যাড করব, লাস্টে একদম ও গোলমরিচের গুঁড়ো আর নুন দেবো, আর লাস্টে চাউমিনটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেবো। তো এটা মানে আর আলাদা করে ডিটেল একদম দেখাচ্ছি না। চাউমিন করাটা খুবই ইজি, সবাই নিশ্চয়ই পারো। তো সব রকম সবজি ইউজ করার চেষ্টা করেছি, এই পালং টালং সবই দিয়েছি, ভালোই খেতে হবে। সবজিগুলো দিয়ে দিয়েছি, সবজিগুলোতে জল কিন্তু কিচ্ছু দেবো না, জাস্ট একটু চাপা দিয়ে রাখবো, ওই ভাজা ভাজাতেই হয়ে যাবে সেদ্ধ। আর তারপরে চাউমিনটা দেবো। আর চাউমিন সস একটা নতুন কিনেছি, দেখো এইটা ইউজ করব। এই যে এটা চাউমিন সস, তো এটা আমি আগে কখনো ইউজ করিনি, এইবারই ফার্স্ট ইউজ করছি, দেখা যাক কেমন হয়। যেহেতু চাউমিন সসটা দিয়েছি তাই জন্য আর অন্য কোনো সস অ্যাড করিনি, কেননা এটাই কেমন খেতে হয় জানি না। তো এতে নিশ্চয়ই সব কিছুই দেওয়া আছে, তাই এটাই দিয়েছি। দিয়ে চাউমিনটা মানে নুডলসটা দিয়ে এই যে মিক্স করে নিচ্ছি সব কিছু। দেখতে তো ভালোই হয়েছে, এই দেখো ফাইনাল লুকটা এরকম হয়েছে। ঝটপট চাউমিনটা হয়ে গেছে, আর আজকে পারফেক্ট কোয়ান্টিটি হয়েছে জানো, মানে এটাই আমি লাঞ্চে ভালোভাবে খেতে পারবো, এর বেশি হলেই আমায় রেখে দিতে হতো। আজকে যে কি করে আন্দাজে একদম মানে অল্প নিয়ে করেছি, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে এতটা পারফেক্ট কোয়ান্টিটি আমি করেছি। প্রত্যেকবার বেশি হয়ে যায়, এইবারে একদম মানে খুবই ঠিকঠাক হয়েছে।
যে মানে আমি ঠিক যতটা খেতে পারবো ততটাই করেছি। তো ভাতটা হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে রাখবো আর মাংসটা কিছুক্ষণ হোক, তারপরে বন্ধ করে দেবো। আর এখন ওটসটা করে নিই, চলো। ওটস নিয়ে রেখে দিয়ে এসেছি, বাস আজকের মতো রান্নাঘরের কাজ সকালের মতো শেষ। সকালের মতো কি বলতে গেলে সারা দিনের মতো। রাত্রিরে আমি সেরকম কিছুই করি না, ওই যদি রুটি টুটির করার থাকে তাহলে ওই 2টো রুটি করলাম, বাস, এর বেশি আর কিচ্ছু করি না। চলো একটু বসি, একটু গরম গরম লাগছে, জানলাটাকে একটু খুলি, একদম সারা বাড়ি বন্ধ তো। একটু বেলার দিকে একটু গরম গরম লাগে। যাকগে চলো বসি আগে। এই যে আমার মেয়েকে দেখো গুটি সুটি মেরে শুয়ে আছে, আর এই যে আমার ওটস, কলা, কিশমিশ আর একটুখানি হানি। এখনো অনেকে না আমাকে ওটসের রেসিপি চাইছে, কেন আমি কিছুতেই বুঝতে পারছি না। এই তো ওটসের রেসিপি মানে এটাই, এর বেশি আমি ওটস দিয়ে আর কিছু খাওয়া পছন্দ করি না বলে করিও না। তোমাদের যদি মানে অত ইচ্ছে থাকে যে ওটস দিয়ে ভ্যারাইটিস মানে রান্নাবান্না করবে, বিভিন্ন টাইপের রেসিপি ট্রাই করবে, ইউটিউব সার্চ করো, তাহলেই তোমরা পেয়ে যাবে। আমার কাছ থেকে কিন্তু কিছু পাবে না। আমার কাছ থেকে আমি তো বলেও দিয়েছি একবার, আমি ওটসটাকে জলেতে সেদ্ধ করি, আর এদিকে ওটসটা হয়ে গেলে তাতে দুধ দিই, হানি দিই, কিশমিশ দিই আর কলা কেটে দিই, বাস সেটাই খাচ্ছি। তো এটা মানে সেই অর্থে কোনো রেসিপি না। আর আমার কাছ থেকে ওটসের রেসিপি চেয়ে কোনো লাভ নেই। আমি এইটা বাদ দিয়ে, ওটস দিয়ে আর কিছু রেসিপি আমি পছন্দ করি না। মানে রোজই দেখছি কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপে আসছে ওটসের রেসিপি, প্লিজ প্লিজ করে, প্লিজ তোমরা ইউটিউব দেখে নাও, ওটসের অনেক রেসিপি পাবে। ওটসের পরোটা, ওটসের অনেক কিছু সব হয়, দেখেছি আমি, আমার ইন্টারেস্ট নেই। আমার কাছে এটা একটা ব্রেকফাস্ট আইটেম, এইভাবেই খাই বরাবর, তাই খাচ্ছি, বাস। চলো খেয়ে নিই, কেননা আজ যে গল্পটা পড়বো সেটা বেশ বড় আছে, তো তাই জন্যে এখন বেকার কথা বলে সময় নষ্ট করব না, ভিডিওটা আবার অনেক বড় হয়ে যাবে। গল্পটা পড়ে শোনাবো যখন, তখন ভালো লাগবে। চলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম, আজকে মাথায় জল দিইনি, হেয়ার ওয়াশ করিনি, কালকে পুরো চান করেছিলাম, আজকে ওই জন্যে একটু ওপর ওপর করলাম। আর বাইরে কিরম হাওয়া দিচ্ছে জানো, পুরো ঠান্ডা হাওয়া। একবার মানে একটা ওই কালকে যে বেডশিটটা চেঞ্জ করেছিলাম সেইটা শুকোতে দিয়েছিলাম, সেটা জাস্ট টেনে তুলে নিলাম, কি হাওয়া দিচ্ছে বাপরে বাপ, দেখো। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারলে, বাট বেশ ভালোই একটা ঝোড়ো হাওয়া টাইপের দিচ্ছে এবং বেশ ঠান্ডা হাওয়া। উফ, এই গোল গলা নাইটিগুলো না বড্ড মানে গলাগুলো বড় টাইপের, আমার এইগুলোই বেশি ভালো লাগে। মানে এগুলো কি হয়, একদম পুরো সেট থাকে, না হলে ওইগুলো না মানে কিরম হল হল করে, ভালো লাগে না। যাকে ম্যাগির খাবারটা শুধু রেডি করে দিই, তারপর তোমাদের আমি গল্পটা পড়ে শোনাচ্ছি। ম্যাগির খাবারটা রেডি করে ওর হোল্ডারে দিয়ে দিয়েছি। মহিলা কিন্তু সোফায় শুয়ে আছে, এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে। তবে এখনো টু আর্লি, এখন সবে 10টা বেজে এই 12-13 মতো হবে, এত তাড়াতাড়ি ও খাবেও না। আমি এই ফাঁকে তোমাদেরকে স্টোরিটা শেয়ার করে দিই, দিয়ে ভিডিওটা শেষ করে দেবো। বেশ বড় স্টোরি কিন্তু এটা। অনেকে বলো না বেশি বড় ভিডিও দাও বা বড় বড় স্টোরি পড়ে শোনাও, তাদের জন্য আমার মনে হয় এটা বেশ ভালোই লাগবে। যাকগে চলো শুনতে থাকো, পড়ছি। যদিও আমি কিন্তু পুরোটা এখনো পড়িনি, নিজেই এই তোমাদের সঙ্গে আমিও শুনবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে এই আওয়াজটা হচ্ছে না, এটা একটু ইগনোর করো, কিছু করার নেই। আমার ওপরে বিশাল কাজ হচ্ছে, মানে সারা বাড়ির বোধহয় ভাঙছে, ভেঙে মানে ইন্টেরিয়ার কাজ হবে, তো কন্টিনিউয়াসলি আওয়াজ হয়েই যাবে, ওটাকে ইগনোর করতে হবে, না হলে আর ভিডিও করা বন্ধ করে দিতে হবে। বৌভাতের দিন সকালে ভয়ে ভয়ে বসে আছে পর্ণা। বাড়ি ভর্তি মানুষজন, ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছে। নিজের বাড়িতে তো 8টা অবধি শুয়ে থাকতে পারতো, মা এসে মাথায় হাত বুলিয়ে ডেকে দিত,
বিয়ের 1 সপ্তাহ আগে থেকে প্রতিদিন সকালে চোখ খুলেই দেখেছে মা মাথার কাছে বসে আছে। একদিন তো মাথায় হাত বোলাতে বোলাতে বলেই ফেলেছিল, এই সেদিন তোকে কোলে নিয়ে হসপিটাল থেকে বাড়ি এলাম, সারা রাত জেগে থাকতে হতো, সকালে যখনই একটু ঘুমানোর চেষ্টা করতাম তোর অমনি ঘুম ভেঙে যেত, আর সেই তুই কিনা কদিন পর শ্বশুর বাড়ি চলে যাবি। কথা শুনে মাকে অনেকক্ষণ জড়িয়ে ধরেছিল পর্ণা। হঠাৎ সকাল থেকে মায়ের কথা মনে পড়ছে। কাল রাতেই মা বলছিল সকাল সকাল উঠে পড়বি, স্নান করে নিবি। মা বলেছিল ফোন করে ডেকে দেবে, কিন্তু মা ফোন করলো না কেন? ভুলে গেল নাকি? মায়ের তো ভুল হয় না। সৈকতকেও খুঁজে পাচ্ছে না। কালকে না হয় কাল রাত্রির ছিল, আজ তো একবার সকালে দেখা করে যাবে। শাড়ি পরতে হবে, সব সময় মা পরিয়ে দিত, এখন কি হবে? ও শাড়ি পরতে পারে, অনেক ছোট থেকেই পরছে, কিন্তু কুচিটা মা ছাড়া খুব শক্ত যে। সৈকতকে একবার ফোন করবে, এই ভাবনা চিন্তা মাথায় আসতেই দরজায় টোকা। আপনি কি ঘুম থেকে উঠেছেন? আমি কি আসতে পারি? এতক্ষণে সময় হয়েছে, এইদিকে আমি পড়েছি জ্বালায়। না না, মাথা গরম করলে চলবে না। ফোনে ঝগড়া করতাম ঠিক আছে, কিন্তু শ্বশুর বাড়িতে এসেই যদি রাগারাগি করি, না না। শান্ত পর্ণা, শান্ত, এসো। সৈকত ভেতরে ঢুকতেই পর্ণাকে দেখে অবাক। স্নান করে রেডি, বিছানায় রাখা আছে শাড়ি গয়না, কিন্তু অমন হাঁ করে দেখছো কি? শাড়ির কুচি ধরতে জানো? ওরে বাবা, ও তো ভীষণ শক্ত কাজ, এর থেকে আমার ফার্মের কাজ অনেক সোজা। ধুর, তোমার মুখেই যত কথা। কুচিটা আমি কিছুতেই ম্যানেজ করতে পারি না। নিচে সবাই বসে আছে, আমি এখনো নামিনি, কি ভাববে সবাই বলো তো? সেটা তো জানি না, মানে আমি তো অন্তর্যামী নই যে মানুষের মনের কথা বুঝতে পারবো। মাঝে মাঝে তোমার কথাই বুঝতে পারি না। কি কিছু বললে? না না, আমি আমার পারফিউম, চিরুনি এইসব জিনিস নেওয়ার জন্য এলাম। তাতেই নিচে সবাই বলছে বউকে একরাত দেখতে না পেয়ে মনটা উতলা গো আমাদের ছেলেটার। তাহলে কাউকে পাঠিয়ে দিলেই পারতে, আমি দিয়ে দিতাম। আমি তো চিনি সব, সেটা তুমি জানো, আমি জানি। সবাইকে ডেকে ডেকে জানানোর কি দরকার? তুমি যাও তো, কোনো কাজের নয়। দিদিরাও কেউ নেই আশেপাশে? সবাই রান্নাঘরে কি সব করছে, আচ্ছা আমি দেখছি। সৈকত নিচে চলে গেল। পর্ণা পড়ল মহা বিপদে। শাড়ি পরতে পারলেও কুচি বিরাট জ্বালা, কিছুতেই ঠিকঠাক হয় না। মাকে দুবার ফোন করলো, মাও ফোন ধরলো না। বেলা গড়িয়ে 10টা, নতুন বউ এখনো নিচে নামেনি। কি ভাববে সবাই? এমন ভাবনা মাথায় আসছে ঠিক তখনই দরজা খোল। এটা যে মায়ের আওয়াজ, মানে শাশুড়ি মা। ঘরে ঢুকেই তিনি দেখলেন পর্ণা এখনো রেডি হয়নি, মুখটা কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে। এই বোধহয় কেঁদেই ফেলবে। মনে মনে বোধহয় হেসে ফেললেন, কিন্তু মুখে প্রকাশ না করে একটু গুরুগম্ভীর ভাবেই বললেন, এখনো রেডি হসনি? পর্ণার মুখ আরো থমথমে হয়ে গেল। আয় এদিকে দেখি, কুচি ধরে দিতে হবে তাই তো? আগে বললেই তো হতো, বাবাইকে শিখিয়ে নিবি সব সময়। আর আমি কোথায় থাকবো বল? হাঁপ ছেড়ে বাঁচলো পর্ণা। শাশুড়ি মা থুড়ি মাম্মামকে জড়িয়ে ধরতে ইচ্ছে হলো। সৈকত যেদিন পর্ণাকে প্রথম ওদের বাড়িতে নিয়ে এসেছিল, সেদিনই পর্ণা সৈকতের মাকে জিজ্ঞেস করেছিল, আমি তোমায় মাম্মাম বলে ডাকবো? উনি খুশি হয়েছিলেন। নে এবার হলো, মিষ্টি লাগছে আমার মেয়েটাকে। হ্যাঁ রে, মায়ের কথা মনে পড়ছে নাকি? পর্ণা ঘাড় নাড়ল। উনি পর্ণাকে জড়িয়ে ধরে বললেন, মন খারাপ করিস না মা, প্রথম কিছুদিন একটু মানিয়ে নিতে অসুবিধে হবে, নিজের ঘর, নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে থাকতে। তারপর দেখবি অভ্যস্ত হয়ে পড়েছিস। আমরাও তাই করেছি। আমি বুঝি মা, আমিও তো মা। তোর দিদি যখন চলে গেল আমারও খুব কষ্ট হয়েছিল জানিস। বাবাই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিল। চুপি চুপি লেগ পুল করবি, দেখবি কেমন লজ্জা পাবে। ওর জামাইবাবু এখন ওকে রাগায় এই নিয়ে। তাই? এটা আমায় কোনোদিন বলেনি তো। এটা বললে যদি কেউ রাগায়, তাই বলেনি। এবার চল মা, নিচে চল, অনেক কাজ। হাতে হাতে কিছু জিনিস শিখিয়ে দিই তোকে, তারপর তো আমরা 4 জন। আজকের দিনটা ধকল একটু যাবে।
শাশুড়ি মা বেরিয়ে যেতে পর্ণা নিজেকে একবার আয়নায় দেখে নিল। বাহ, এই তো মা যেমন সাজিয়ে দিত ঠিক তেমন লাগছে, এবার আর কোনো ভয় নেই। নিচে নামতেই সবাই ঘিরে ধরলো। ও মা, ওদিকে যে বেলা গড়িয়ে গেছে, এবার বিভিন্ন আচার অনুষ্ঠানের পালা। ভাত কাপড়ের অনুষ্ঠানে সবাই জড়ো হলো। তারপর বাড়ির বড়দের পাতে ভাত দিতে হবে। খেয়ে উঠেই মেকআপের জন্য বসতে হবে। অনেক কাজ। সৈকতকে আজকে পাঞ্জাবিতে খুব মিষ্টি লাগছে। আর চোখে পর্ণা একবার দেখে নিল সৈকতকে। ভাত কাপড়ের থালা নিয়ে হাজির হলেন শাশুড়ি মা। সবাইকে অবাক করে সৈকতের হাতে থালা না দিয়ে থালা দিলেন পর্ণার হাতে। বাড়ির খুব বড় যারা, সৈকতের বাবা এবং সৈকত নিজেও অবাক চোখে তাকিয়ে মায়ের দিকে। তবে কেউ কোনো কথা বলছে না, সবাই অপেক্ষা করছে মা এরপর কি বলবে। নে, এই থালাটা এবার ওর হাতে দিয়ে বল, আজকের থেকে তোমার দায়িত্ব নিলাম। আমি নিজের অন্যের ও কাপড়ের সংস্থান করতে সক্ষম। তুমি শুধু যে কোনো পরিস্থিতিতে আমার পাশে থেকো, আমায় সাহস জুগিও। বাড়ি থেকে বেরোনোর সময় তোমার রুমাল আমি গুছিয়ে রাখবো, শার্ট আয়রন করে রাখবো। ঠিক তেমনি তুমিও আমার জামা কাপড় আয়রন করে দিও। আমি কথা দিলাম সব সময় তোমার পাশে থাকবো, সমস্ত ঝড় ঝাপটায় তোমার সাথে থাকবো। পিন পতন নিস্তব্ধতা সারা ডাইনিং জুড়ে। সৈকতের বাবার মুখে হাসি। সৈকত এক দৃষ্টিতে তাকিয়ে আছে পর্ণার দিকে। পর্ণার চোখ ছলছল। বিয়ের আগেই তো কয়েকজন বলেছিল, ভালোবেসে বিয়ে করছিস, দেখবি বিয়ের পর বর কেমন বদলে যাবে। বিয়ের আগে খুব ভালোবাসা, তারপর সব বদলে যায়। শাশুড়িরা সবাই এক। আজ মনে হচ্ছে ওরা ভুল ছিল। মা সব সময় শিখিয়েছিল মাথা উঁচু করে চলবি। আজ মাম্মামও যেন সেটাই আর একবার বুঝিয়ে দিল। ভাতের থালা হাতে নিয়ে সৈকত ও খুনসুটি করেছে। বলেছে, তোমার ফুচকা, আইসক্রিম, মোমোর দায়িত্ব নিলাম, মিডনাইট স্ন্যাক্সেরও। নেটফ্লিক্স থেকে অ্যামাজন সাথে হইচই সবই আমার দায়িত্ব। শপিং থেকে সিনেমা হল থেকে রেস্তোরাঁ, সব জায়গায় আমি তোমার পার্টনার। রান্না তোমার থেকে শিখে নেব, মাঝে মাঝে আমায় গান শুনিও। তবে আমার একটাই শর্ত আছে। সবাই যখন সৈকতের শেষ লাইন শুনে ভ্রু তোলার চেষ্টায় আছে, সৈকত তখনই বলে উঠল, মোহনবাগানের খেলার সময় পৃথিবীর যাবতীয় কাজ বন্ধ থাকবে, তখন আমি কাউকে চিনি না। মাঝে মাঝে আমার সাথে মাঠে যেও, এমন এক্সপিরিয়েন্স আর কোথাও পাবে না। সৈকতের কথা শুনে পর্ণা হেসে ফেলল। দুজনেই সম্মতি জানালো দুজনের কথায়। দুপুরে সবার পাতে খাবার দিয়ে খেতে বসলো পর্ণা। শাশুড়ি মা মাথায় হাত বুলিয়ে বললেন, তোকে আর হাত লাগাতে হবে না, আমিই খাইয়ে দিচ্ছি। এরপর অনেক ধকল, অনেক মানুষ আসবেন, কখন খাবি তার ঠিক নেই। অনেক রাতে খেতে বসতে হবে, তৃপ্তি করে খেয়ে নে। কাল রেস্ট নিয়ে পরশুর থেকে নিজের কাজে ফিরে যেতে হবে মা। রেওয়াজ করতে হবে, সকালে নেমে চা খেয়ে ওপরে চলে যাবি। আমি যতদিন আছি তোকে কোনো চিন্তা করতে হবে না। তবে মাঝে মাঝে রান্না করবি, সবই তো জানিস করতে, বাস কোনো অসুবিধে নেই। পর্ণা শান্তিতে খাচ্ছিল, মাম্মাম খাইয়ে দিচ্ছিলেন যত্ন করে। শ্বশুর বাড়িতে মায়ের অভাব আর হবে না, মন খারাপ হবে না, গল্প করার সঙ্গীর অভাব হবে না, মাম্মাম আছে তো। এটাই হচ্ছে আজকের গল্প। মানে পর্ণা কতটা ভাগ্যবতী যে এই রকম একটা হাজবেন্ড পেয়েছে এবং এই রকমই একটা শাশুড়ি পেয়েছে যে সত্যিই তার মায়ের জায়গাটা নিতে সক্ষম হয়েছে, তাই না? এরকম শাশুড়ি, এরকম হাজবেন্ডের আশায় সব মেয়েই কিন্তু ঘর বাঁধতে চায় এবং বিয়ে করার ডিসিশন নেয়, বিয়ে করতে মত দেয়। সবার কিন্তু মনে এই আশাটাই থাকে যে আমার হাজবেন্ড আমাকে ভীষণভাবে ভালোবাসবে, আমাকে কেয়ার করবে, আমাকে রেসপেক্ট করবে। আর শাশুড়ি মাও কিন্তু আমাকে তার মেয়ে না হোক বাট মেয়ের মতোই ভালোবাসবে এবং আমাকে আগলে রাখবে। এই আশা, এই স্বপ্ন, এই চিন্তা, এইগুলো মেয়েরা দেখেই তো তার নিজের সব কিছুকে ছেড়ে তার শ্বশুর বাড়িতে যায়, তাই না? কিন্তু তারপর যখন দেখে যে না, পর্ণার মতো ভাগ্য তার নয়, এবং এখন ঘরে ঘরে সেটাই দেখা যাচ্ছে বেশিরভাগ, তখন কিন্তু তার সেই স্বপ্ন, সেই আশা সব কিছু
ধূলিসাৎ হয়ে যায়, সব কিছু ভেঙে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। কি লাভ হয় আমি বুঝি না এটা। একটি মেয়ে তার সব অস্তিত্বকে জলাঞ্জলি দিয়ে, তার সব কিছু মানে জন্ম থেকে যে জিনিসগুলোকে নিয়ে সে বেড়ে উঠেছিল সেইগুলোকে সব পেছনে ফেলে দিয়ে যখন তার নতুন ঘরে নতুন বাড়িতে পা রাখে, তখন কেন সেই বাড়ির মানুষজনরা তাকে মানে কাছে টেনে নিতে পারে না? কি প্রবলেম? আর যদি নাই পারে, হতেই পারে তাদের কোনো প্রবলেম, তাহলে আমার মনে হয় আগেই সেটাকে বিহিত করে দেওয়া উচিত। সেই মেয়েটির জীবনটা নষ্ট করার কিন্তু অধিকার কারুরই নেই। সবাই এই পর্ণার শাশুড়ির মতো যেন হয়, এটাই আমার মানে আশা, এটাই আমার প্রেয়ার, যে সব মেয়েরাই যেন পর্ণার হাজব্যান্ড এবং পর্ণার শাশুড়ির মতোই শাশুড়ি এবং হাজব্যান্ডকে পায়। না হলে কিন্তু একটা মেয়ের জন্যে সত্যিই খুব মানে কষ্টকর, এবং এই কষ্টটা পুরো লাইফ টাইম কষ্ট, এবং এই কষ্টটা দেওয়ার অধিকারও কিন্তু কারুর নেই। তাই জন্যেই আজকালকার মেয়েরা বিয়ে করতে চাইছে না, তারা অন্য বাড়িতে যেতে চাইছে না। এটাও তো আমার মনে হয় ছেলের বাড়ির জন্য একটা লজ্জাস্কর ব্যাপার, তাই না? যে মেয়েরা বিয়ে করতে চাইছে না আজকাল, তারা তার মানে এমনই একটা এক্সাম্পল সেট করে ফেলেছে যে মেয়েরা ভরসা পাচ্ছে না। হয়তো সেই বাড়িটা ভালো, হয়তো সব বাড়ি খারাপ নয়, সব শাশুড়ি খারাপ নয়, সব হাজব্যান্ড খারাপ নয়, কিন্তু মেয়েদের সেই ভরসার জায়গাটাই আজকে হারিয়ে গেছে। কেননা মানে বেশিরভাগই এতটাই খারাপ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে, তাই জন্যে আজকাল বেশিরভাগ মেয়েরা সেই সব চিন্তা করে, সেই সব দেখে, সেই সবের গল্প শুনে আর ভরসা করতে চায় না। মানে এইটা একটা জুয়া খেলার মতো হয়ে গেছে, যে ভালো হবে না খারাপ হবে সেটা টোক্কা মেরে দেখতে হবে। কিন্তু টোক্কাটা তো বাইরে থেকে মেরে দেখা যায় না, টোক্কা মারতে গেলেই তো সেই সব ছেড়ে তাকে সেইখানে ঢুকতে হবে, এবং তখনই তো তার জীবনটা শেষ হয়ে গেল, তাই না? তো ভীষণ ভালো লাগলো। এরকমই শাশুড়ি সব্বাইয়ের যেন হয়, এরকম শাশুড়ি যারা পায়নি তাদের আর কিছু বলার নেই। এরকম বাড়ি, এরকম হাজবেন্ড, এরকম শাশুড়ি, এরকম সব কিছু পরে যারা নতুন এই আশায় ঘর বাঁধতে এখনো ইচ্ছুক আছে, তাদের যেন এরকম পর্ণার মতো শাশুড়ি আর হাজবেন্ড হয়, এটাই আমার একান্ত প্রার্থনা লোকনাথ বাবার কাছে, যে একটি মেয়েকে নিরাশ যেন না হতে হয়। তো তোমাদের কেমন লাগলো? তোমাদের এই যুক্তিটা ঠিক লাগলো কিনা, এই গল্পটা ঠিক মনে হলো কিনা, অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। এবং আমাদের মতো তোমরাও যারা মানে শাশুড়ি হতে চলেছ, তারা অবশ্যই চেষ্টা করো এই পর্ণার শাশুড়ির মতো হতে, এবং তাদের ছেলেকেও সেইভাবেই বড় করো, সেইভাবেই মানুষ করো, সেইভাবেই তাকেও বলো যে সে যেন তার সেই মেয়েটিকে, যাকে সে অর্ধাঙ্গিনী নাম দিচ্ছে, অর্ধাঙ্গিনী কথাটা বলাটা কিন্তু জাস্ট ফর দ্য সেক অফ সেইং নয়, সেই ওয়ার্ডটার কিন্তু যথাযথ মর্যাদা দিতে হয়, যথাযথ রেসপেক্ট দিতে হয়, মেয়েটাকে রেসপেক্ট দিতে হয়, সেইগুলো কিন্তু যেন তারা করে। আসলে মাটা যদি ঠিক না থাকে না, ছেলেটাও ঠিক হয় না, কেননা বোঝা যায়। যাই হোক, অত ডিটেলে আর না যাওয়াই ভালো। তো আর পর্ণার মায়ের মতো মা যেন সবাই হয়, কেননা পর্ণার মা কিন্তু ফোনটা করেনি, দেখেছো তো, আর ফোনটা ধরেও নি। কেননা সত্যি সে যখন আজকে শ্বশুর বাড়িতে চলে গেছে, তখন তাকে ডেকে দেওয়া বা তার শাড়ি কি করে পরবে সেই সমস্যার সমাধান করা, এগুলো কিন্তু আর মায়ের কাজ নয়, এবং মাঝখানে ইন্টারফেয়ার করাটাও কিন্তু উচিত নয়। এবং পর্ণার মা তাই জন্যেই কিন্তু নিজেকে একটু পেছনে সরিয়ে রেখেছেন, যে যখন মেয়ে বাপের বাড়িতে আসবে তখন নিশ্চয়ই মা তার দুহাত বাড়িয়ে দেবেন সেই নিজের ছোট্ট মেয়েটাকে মানে কোলে জড়িয়ে ধরতে। কিন্তু এখন যখন সে পরের বাড়িতে আছে, তখন সেইখানে ইন্টারফেয়ার না করাই সমীচীন, এবং পর্ণার মা কিন্তু ঠিক সেটাই করেছেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, গল্পটা আমার ভীষণ টাচিং লাগলো।
তাই জন্যই এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে, যদি তোমাদের আজকের গল্প ভালো লাগে, তোমাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। লাইক করো, ভালো লাগলে একটা শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।